নতুন কর্ম সপ্তাহ শুরু হলো আজ। সপ্তাহের শুরুতে কোন অবস্থানে আছে কাঁচাবাজার, বন্দর থেকে শুরু করে ব্যাংকপাড়া, সেই তথ্য জানাতে আমাদের আয়োজন বৌনি। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি সাজিদ আরাফাত। শুরুতে জানবো বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির খবর। চলতি বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির বরাদ্দ প্রায় 30,000 কোটি টাকা কমানো হয়েছে। পাশাপাশি 8 মেগা প্রকল্পে কমেছে 12,000 কোটি টাকারও বেশি বরাদ্দ। চলতি অর্থ বছরে সংশোধিত এডিপির আকার ছিল 2,30,000 কোটি টাকা, তবে সব প্রকল্পে বরাদ্দ কমেনি। আমরা সেই চিত্রটি একটু দেখে আসতে চাই। এডিপির যে বরাদ্দর বিষয়টি বলা হচ্ছে যে ব্যয় সংকোচন নীতিতে চলছে। আসলে এডিপির যেই পূর্বের পরিমাণ তার চেয়ে বর্তমানে কিন্তু অনেক পরিমাণ কম রাখা হয়েছে বিভিন্ন খাত অনুযায়ী। আমরা একটু দেখতে চাই স্থানীয় উৎস। পূর্বের পরিমাণ ছিল 1,44,000 কোটি টাকা এবং বর্তমান পরিমাণ 1,28,000 কোটি টাকা। প্রকল্প সহায়তায় আমরা দেখছি আকার কমেছে, অনেক বরাদ্দ কমেছে। 86,000 কোটি টাকা পূর্বের পরিমাণ ছিল, বর্তমান পরিমাণ সেটি 72,000 কোটি টাকা। এরপর মেট্রো রেল লাইন 6 প্রকল্পের যে পূর্বের পরিমাণ 1,347 কোটি টাকা যেখানে ব্যয় বরাদ্দ ছিল, সেটি কমে এসেছে 1,023 কোটি টাকায়। এছাড়া আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি মাতারবাড়ি বন্দর প্রকল্প, সেখানে 4,068 কোটি টাকা পূর্বের বরাদ্দের পরিমাণ ছিল, বর্তমানে সেটি দাঁড়িয়েছে 1,085 কোটি টাকায়। এরপর আমরা দেখতে চাই হাটিকুমরুল রংপুর মহাসড়ক যে প্রকল্প, সেই প্রকল্পের যে ব্যয় সেটি পূর্বের পরিমাণ ছিল 1,872 কোটি টাকা, যেটি বর্তমানে নেমে এসেছে 1,562 কোটি টাকা। পরিকল্পনা কমিশনের যে সাম্প্রতিক যে তথ্য, সেটি মাধ্যমে আমরা এই তথ্যগুলো জানিয়ে দিচ্ছিলাম। এবারে দেখতে চাই সংশোধিত এডিপিতে যে বরাদ্দ, সেটিতে কাটছাট হয়েছে 30,000 কোটি টাকা, যেটি বলছিলাম, এবং মোট বরাদ্দের পরিমাণ ছিল 33,951 কোটি টাকা, সেটি কমে হয়েছে 21,696 কোটি টাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে বরাদ্দ কমেছে 70%। যেটি বলছিলেন যে বিভিন্ন প্রকল্পে কিন্তু এই কাটছাট করা হয়েছে বরাদ্দের পরিমাণ। এবং পরবর্তীতে দেখতে পাচ্ছি ঢাকা আশুলিয়া উড়াল সড়ক প্রকল্পে বরাদ্দ বেড়েছে 1,134 কোটি টাকা। এখানে আমরা একটু ভিন্ন বিষয় দেখতে পাচ্ছি যে সব প্রকল্পে যদিও ব্যয় কমেছে বিভিন্ন প্রকল্পে, কিন্তু সব প্রকল্পে কিন্তু ব্যয় কমেনি, সেই বরাদ্দ কমেনি, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বরাদ্দ অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ কিছু প্রকল্পে আমরা দেখছি যে বরাদ্দ কমেছে, কিছু প্রকল্পে কয়েকটি প্রকল্পে বেড়েছে, এবং সবশেষ যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বরাদ্দ অপরিবর্তিত রয়েছে। লাভের ধারা অব্যাহত রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 2024-25 অর্থ বছরে আয় ব্যয়ের হিসাবে উঠে আসে এ তথ্য। এতে বলা হয় লাভের পরিমাণ 11,559 কোটি টাকা, যা আগের অর্থ বছরের তুলনায় 9.46% বেশি। আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে লাভ ক্ষতির হিসাব, সেই খতিয়ানটা একটু দেখতে চাই। লাভের ধারায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলা হচ্ছে বার্ষিক সাধারণ সভা যেটি সম্প্রতি হয়েছে, সেখানে আয় ব্যয়ের হিসাব প্রকাশ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে তথ্য, সেটি বলছে 2024-25 অর্থ বছরে আয় 11,559 কোটি টাকা, অপারেশনাল মুনাফা 1,602 কোটি টাকা, নিট মুনাফা 785.21 কোটি টাকা। 30টি গন্তব্যে 33.83 লাখ যাত্রী পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এটি তাদের বার্ষিক যে সভা, সেখানে উঠে আসে। পরবর্তীতে দেখতে পাচ্ছি 43,918 টন কার্গো পরিবহন করে আয় করেছে 925 কোটি টাকা। অর্থাৎ যাত্রী পরিবহনের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে 43,918 টন কার্গো পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সেটি থেকেও কিন্তু আয় এসেছে বেশ মোটা অঙ্কের। সবশেষ 10 অর্থ বছরে 9 বারই নিট মুনাফা অর্জন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, অর্থাৎ সবশেষ 10 অর্থ বছরের যে হিসেব আয় ব্যয়ের, সেখানে লাভের অঙ্কটাই কিন্তু বেশি, অর্থাৎ 9 বারই নিট মুনাফা অর্জন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এদিকে ভ্যাট নিবন্ধনের আওতায় এসেছে 7,75,000 প্রতিষ্ঠান। গেল ডিসেম্বর মাসে নিবন্ধন হয়েছে 1,31,000 প্রতিষ্ঠান। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সম্প্রতি এই তথ্য জানিয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার আগে যে সংখ্যা ছিল 5,16,000, অর্থাৎ এক বছরের ব্যবধানে কিন্তু অনেকটাই বেড়েছে। আমরা একটু সেই তালিকাটা দেখতে চাই। বেড়েছে ভ্যাট নিবন্ধন, অন্তর্বর্তী সরকারের সময় প্রায় 2.5 লাখ নতুন নিবন্ধন হয়েছে।
ডিসেম্বর মাসে ভ্যাট নিবন্ধনের আওতায় 1,31,000 প্রতিষ্ঠান এসেছে, অর্থাৎ 2025-এর সবশেষ গেল মাসে যে ডিসেম্বর মাস, সেখানে ভ্যাট নিবন্ধনের আওতায় কিন্তু বেশ অনেকখানি বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি 1,31,000 প্রতিষ্ঠান। নতুন করে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে 7,75,000। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার আগে যেই সংখ্যা ছিল 5,16,000, অর্থাৎ অনেকটাই কিন্তু বেড়েছে নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা। 10 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত বিশেষ নিবন্ধন ক্যাম্পেইন হয়, অর্থাৎ আমরা জানি যে গেল মাসের 10 থেকে 31 ডিসেম্বর প্রায় 21 দিনের একটি ক্যাম্পেইন হয়েছে। সেখানে বিশেষ নিবন্ধনের যে সেটি বাড়ানোর পক্ষেই রাজস্ব বোর্ড এনবিআর তারা কিন্তু ক্যাম্পেইন চালিয়েছে এবং গেল বছর মোট রাজস্ব আয়ের 38% ভ্যাট থেকে আদায় হয়। এনবিআরের যে তথ্যসূত্র, সেই তথ্যসূত্রই বলছে এই তথ্যটি যে গেল বছর যে মোট রাজস্ব আয় হয়েছে তার প্রায় 38%ই ভ্যাট থেকে হয়েছে। বিশ্বব্যাপী গাড়ি বিক্রিতে প্রথমবারের মতো শীর্ষে অবস্থান করছে চীন। 20 বছরের বেশি সময় ধরে শীর্ষে অবস্থান ছিল জাপানের, তবে 2025 সালে চীনা গাড়ির বৈশ্বিক বিক্রি আগের চেয়ে বেড়েছে 17% পর্যন্ত। সেই চিত্রটি একটু দেখতে চাই যে আমরা জানতাম যে এতদিন গাড়ি বিক্রিতে শীর্ষে অবস্থান ছিল জাপান। জাপানকে ঠিক এই 20 বছর পর এসে কিন্তু ছাড়িয়ে গেছে চীন। চীনা নির্মাতাদের মোট বিক্রি 70% অভ্যন্তরীণ বাজার নির্ভর। 2025 সালে বিক্রি 49% বেড়ে 5 লাখ ইউনিটে পৌঁছেছে। দক্ষিণ পূর্ব এশিয়া আধিপত্য কমেছে জাপানের, বেড়েছে চীনের দাপট। অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ায় কিন্তু গাড়ির যে আমদানি রপ্তানি কিংবা গাড়ির কেনাবেচার যে আধিপত্য, সেটি জাপানের হাতেই এতদিন ছিল, তবে সেখানে নতুন করে দাপট দেখাচ্ছে চীন। আফ্রিকায় বিক্রি বেড়েছে 32%, অর্থাৎ জাপানকে ছাড়িয়ে আফ্রিকার বাজারেও কিন্তু চীনের যে গাড়ি বিক্রি সেটি অনেকটাই বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি 32% পর্যন্ত সেটি বেড়েছে। লাতিন আমেরিকায় বেড়েছে 33%, অর্থাৎ আফ্রিকার থেকেও লাতিন আমেরিকায় কিন্তু আরও 1% বেশি আমরা দেখতে পাচ্ছি। এবং চীনা উৎপাদন পদ্ধতি গ্রহণের দিকে ঝুঁকছে অনেকেই। বিভিন্ন দেশ চীনা উৎপাদনের যে পদ্ধতি, সেই পদ্ধতি কে যে অনুসরণ করার প্রতি তাদের যে ঝোঁক, সেটি অনেকটাই বেড়েছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই পর্যায়ে বর্ণিতে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন বৌনি। সপ্তাহ শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে লেনদেন চলছে। সবশেষ অবস্থা জানতে আমরা ডিএসইর ওয়েবসাইট দেখে নেব। আমরা এক পলকে একটু দেখতে চাই আজকে সপ্তাহের শুরুর দিন, রোববার 1:36 এখন আমরা দেখতে পাচ্ছি এবং 2:30 পর্যন্ত ডিএসইর লেনদেন চলবে। আমরা একটু দেখতে চাই লেনদেনের পরিমাণ কেমন। আজকে দেখছি আমরা ডিএসই এক্স ইন্ডেক্সে 4,959 সূচক পয়েন্ট এবং সেটি কিন্তু ঊর্ধ্বমুখী এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। ডিএসএস ইন্ডেক্স অর্থাৎ সরিয়া ভিত্তিক যে লেনদেন, সেখানে 1,008 সূচকের পয়েন্ট, সেটিও ঊর্ধ্বমুখী এবং ডিএস30 ইন্ডেক্সে আমরা দেখতে পাচ্ছি সূচকের পরিমাণ 1,886 পয়েন্ট এবং সেটিও ঊর্ধ্বমুখী, অর্থাৎ বেশ চাঙ্গা আমরা দেখতে পাচ্ছি আজকের এখন পর্যন্ত যে লেনদেন শেয়ার বাজারে। এখন পর্যন্ত 391 কোটি টাকার লেনদেন হয়েছে এবং আমরা দেখছি 202টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, 134টি কোম্পানির শেয়ারের দর কমেছে এবং অপরিবর্তিত রয়েছে 52টি শেয়ারের দর। আমরা যদি সপ্তাহের শেষ দিন অর্থাৎ গত সপ্তাহ থেকে একটু তুলনা করি, 4,910 পয়েন্ট ছিল সূচক ডিএসই এক্স ইন্ডেক্সে, সেটি আজকে কিন্তু 4,959। আমরা দেখছি যে তার থেকে কিন্তু আজকে বেড়েছে অনেকটা এবং সরিয়া ভিত্তিক যে লেনদেন, সেটি 1,006 পয়েন্ট ছিল সূচক, সেটি আজকে 1,008 পয়েন্ট, অর্থাৎ এখানেও কিন্তু ঊর্ধ্বমুখী আমরা দেখতে পাচ্ছি। এবং গেল সপ্তাহের শেষ দিনে আমরা একেবারে শেষ কার্যদিবসে 368 কোটি টাকা লেনদেন হয়েছিল, তার তুলনায় আজকে আমরা দেখতে পাচ্ছি 391 কোটি টাকা এখন পর্যন্ত লেনদেন হচ্ছে। আরও 1 ঘন্টা লেনদেন হবে, অর্থাৎ বোঝা যাচ্ছে যে আজকে সপ্তাহের শুরুর দিনে আমরা শেয়ার বাজারের যে লেনদেন, সেটি অনেকটাই চাঙ্গা দেখছি এবং ঊর্ধ্বমুখী রয়েছে লেনদেনের পরিমাণ এবং যে শেয়ারের দর কোম্পানির শেয়ারের দর বাড়ার ক্ষেত্রেও কিন্তু বেশ অগ্রগতি দেখতে পাচ্ছি। দর্শক, এ পর্যায়ে বর্ণিতে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে একটু পরেই। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বৌনি।
নতুন বছরে হিলি স্থলবন্দরে বাণিজ্য বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। আমদানি বাড়ানোর পাশাপাশি রপ্তানিতে গতি ফেরানোর তাগিদ তাদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেলের সঙ্গে যুক্ত হতে চাই। সোহেল, নতুন বছরে বন্দরের যে আমদানি রপ্তানির গতি সেটি কেমন দেখছেন এবং গতি বাড়ানোর কোনো কার্যক্রম বা কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা বন্দর কর্তৃপক্ষ জানাবেন। সাজিদ, প্রতি বছরই কিন্তু ব্যবসায়ীদের একটা প্রত্যাশা থাকে যে নতুন অর্থ বছর পড়লে কিংবা নতুন বছর পড়লে আমদানির যে গতি সেটি বাড়বে, পাশাপাশি রপ্তানির যে গতি সেটি যেন বাড়ে, সেই বিষয়ে কিন্তু একটা প্রত্যাশা থেকেই থাকে ব্যবসায়ীদের পক্ষ থেকে। এবারও কিন্তু তাদের পক্ষ থেকে এই যে প্রত্যাশার জায়গা সেটি কিন্তু কমতি নেই। তারা যেটি বলছেন যে আসলে বন্দরের আমদানি রপ্তানি দুটোর গতি বাড়ানোর জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া দরকার। সেক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য যে যে সুযোগ সুবিধাগুলো দরকার সেটি যেন সরকার খুব সহজেই দেয়, এবং সেটি নিয়ে কিন্তু তারা যেন বাণিজ্যের গতি বাড়াতে পারে সেটি কিন্তু তারা জোর দাবি জানিয়েছেন। আমাদের সাথে কথা বলে তারা সেটি বলেছেন। এবং আমি আপনাকে একটি জিনিস জানাতে চাই যে বছরের শুরুতে কিন্তু বন্দরে বেশ কিছু পণ্য ভারত থেকে আমদানি হচ্ছে, বিপরীতে কিন্তু ভারতেও বাংলাদেশ থেকে বেশ কিছু পণ্য রপ্তানি হচ্ছে। তার মধ্যে বিশেষ করে যে পণ্যগুলো আমদানি হচ্ছে এখন বেশি পরিমাণ পেঁয়াজ রয়েছে, ভুট্টা রয়েছে, আদা রয়েছে, এছাড়া বিভিন্ন ধরনের ডাল রয়েছে এবং মশলা জাতীয় আরো বেশ কিছু পণ্য কিন্তু আমদানি হচ্ছে বন্দরে। তবে সেটি বিগত বছরগুলোর তুলনায় অনেকটাই কিন্তু কম, কারণ আমরা দেখেছি বিগত বছরগুলোতে যেখানে 200 থেকে 250 ট্রাক পণ্য আমদানি হতে বন্দরে, সেখানে বর্তমানে আমদানির পরিমাণ কমে দাঁড়িয়েছে মাত্র 50 ট্রাকে। অর্থাৎ প্রায় অনেক অংশেই আমদানির যে পরিমাণ সেটি কমেছে, ফলে ব্যবসা বাণিজ্যের যে স্থবিরতা সেটি কিন্তু বন্দরে আমরা দেখেছি যে আসলে ব্যবসায়ীরাও বেশ মুখ থুবড়ে পড়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন যেহেতু আর 1 মাস পরেই রমজান মাস, এবং রমজান মাসে বেশ কিছু ভোগ্যপণ্যের চাহিদা থাকে বাজারে, সেই পণ্যগুলো যাতে তারা খুব সহজেই ভারত থেকে আমদানি করতে পারে, যেমন বিশেষ করে ছোলা রয়েছে এবং মশলা জাতীয় যে পণ্যগুলো রয়েছে, সেই পণ্যগুলো যেন আমদানি করতে পারেন, সেক্ষেত্রে সরকারের সহযোগিতা তারা চায়। সব মিলে বলা চলে যে প্রত্যাশা এবং তাদের যে আকাঙ্ক্ষা সেটি যেন সরকার পূরণ করে, সেই প্রত্যাশা তাদের রয়েছে। সাদিদ। এদিকে বেনাপোল বন্দরে আমাদের সহকর্মী রয়েছেন রিপন হোসেন। সেখানে জানতে চাই যে বেনাপোল বন্দরের গতি কেমন এবং সেখানকার যে আমদানি রপ্তানির প্রক্রিয়া সেটি কেমন চলছে এবং সেই সম্পর্কে আমদানি কমেছে কিনা, আমদানি কমার যে কারণ সেটি একটু বলবেন আপনি। 2024-25 অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে 20,38,780 মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। সেখানে আমরা দেখেছি যে 2023-24 অর্থবছরে এই বন্দর দিয়ে 21,14,509 মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। সেখানে আমরা হিসাব করে দেখেছি যে 75,746 মেট্রিক টন পণ্য কম আমদানি হয়েছে, আমরা এমনটি জানিয়েছি। আর রপ্তানির ক্ষেত্রে 2024-25 অর্থ বছরে 3,81,440 মেট্রিক টন পণ্য রপ্তানি হয়েছে, এবং সেই তুলনায় 2023-24 অর্থ বছরে 3,50,774 মেট্রিক টন পণ্য রপ্তানি হয়েছে। সেখানে রপ্তানি বেড়েছে 30,000 মেট্রিক টন। আর 2024-25 অর্থ বছরে এই বন্দর থেকে সরকার প্রায় 7,021 কোটি টাকা রাজস্ব আদায় করে। সেখানে 2023-24 অর্থ বছরে 6,167 কোটি টাকা রাজস্ব আদায় করে সরকার। এর আগের বছরগুলোতে আমরা দেখেছি যে 5,000 থেকে 6,000 কোটি টাকা পর্যন্ত রাজস্ব আদায় করত সরকার। 2023-24 অর্থ বছরের তুলনায় 2024-25 অর্থ বছরে আমদানি কমার কিছু কারণ রয়েছে, যেহেতু দেশের একটা যে অবস্থা বিরাজ করছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, এবং কিছু নিষেধাজ্ঞা রয়েছে পণ্য আমদানির ক্ষেত্রে, রপ্তানির ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে, নিষেধাজ্ঞা রয়েছে। সে কারণে বিশেষ করে এই বন্দর থেকে আগে 400 থেকে 500 ট্রাক পণ্য প্রতিদিন আমদানি হতো, সেখানে এখন কমে 200 থেকে 300 ট্রাকে দাঁড়িয়েছে। যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন অতিরিক্ত শুল্ক আদায়ের কারণে কিন্তু এই কটি বেশি দিতে হচ্ছে। তো সব মিলাই ছিল এখান থেকে আমার কাছে আমদানি রপ্তানির সর্বশেষ খবর। রিপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বেনাপোল স্থলবন্দর থেকে সহকর্মী রিপন হোসেন এবং এরও আগে হিলি স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহেল রানা। ফরিদপুর জেলায় চলতি রবি মৌসুমে শীতকালীন পেঁয়াজ আবাদ হয়েছে 5,280 হেক্টর জমিতে। চাষিরা বর্তমানে ক্ষেত থেকে পেঁয়াজ তোলা শুরু করেছেন।
এ পেঁয়াজ পরিপূর্ণভাবে বাজারে উঠলেই স্থিতিশীল হবে বাজার দর। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মফিজুর রহমান শিপন। শিপনের সাথে যুক্ত হতে চাই। শিপন, আপনার এলাকায় পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা কেমন এবং বাজার দর কেমন হতে পারে, সেখানকার চাষি পর্যায়ে কি খবর জানতে পেরেছেন এবং ব্যবসায়ীরা কি বলছেন? সাদেদ, আপনি জানেন যে শীতকালীন এই সময়টা কিন্তু পেঁয়াজ সারা দেশে কিন্তু উৎপাদন হয় না, শুধুমাত্র ফরিদপুর এবং পাবনাতে মূলত এই শীতকালীন পেঁয়াজটি উৎপাদন হয়, যেটি মুড়িকাটা পেঁয়াজ নামে এই অঞ্চলে মানুষ পরিচিত, মুড়িকাটা পেঁয়াজ। তো ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথ্য সূত্রে আমাদেরকে জানিয়েছেন যে 5,280 হেক্টর জমিতে মূলত চাষিরা এবার মুড়িকাটা পেঁয়াজের আবাদ করেছিল, যার বিপরীতে সরকারিভাবে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 83,000 মেট্রিক টন এবং যার বাজার মূল্য আনুমানিক প্রায় 400 কোটি টাকার মতো হবে এমনটি বলেছেন। তো এই যে সময়টি চলছে, এই সময়টি পেঁয়াজ দেশে উৎপাদন না হওয়া, পাশাপাশি কৃষকের হাতে পেঁয়াজ না থাকার কারণে মূলত বাজারে পেঁয়াজের দরটা সূচকটি বেশ ঊর্ধ্বমুখী থাকে। তো এই ঊর্ধ্বমুখী সূচকটাকে স্থিতিশীল রাখার জন্যই মূলত এই পেঁয়াজটি যখন বাজারে আসে তখন কিন্তু বাজারটা স্বাভাবিক পর্যায়ে চলে আসে, অর্থাৎ ক্রেতা এবং ভোক্তার মধ্যে একটা সামঞ্জস্য থাকে আর কি। অর্থাৎ পেঁয়াজ যারা ক্রয় করে, যারা নিত্যপণ্য হিসেবে ব্যবহার করে, তাদের জন্যও কিন্তু একটু ভালো সময় যে এখন পেঁয়াজ ওই মুড়িকাটা পেঁয়াজ বাজারে উঠছে। তো আজকে কথা বলেছিলাম ফরিদপুরে কয়েকটি পেঁয়াজের বাজারে, সেখানে কিন্তু আমি যেটা খোঁজ পেয়েছি যে 1600 থেকে প্রকারভেদে 1600 থেকে 2000 টাকা পর্যন্ত পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে এবং সেটি পাইকারি বিক্রি হওয়ার পর খুচরা পর্যায়ে কিন্তু বাজারে সেটি 50-55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এমনটি আমি জানতে পেরেছিলাম। তো ফরিদপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে উপপরিচালক তিনি শাহিদুজ্জামান, তিনি বলেছেন যে ফরিদপুরের চাষিরা কিন্তু মূলত বর্ষা চলে যাওয়ার পরেই মূলত পেঁয়াজটি রোপণ করে এবং রোপণের 45 দিনের মধ্যেই কিন্তু পেঁয়াজটি ঘরে তোলা সম্ভব হয়। তো সাজিদ, এ ছিল ফরিদপুরের মুড়িকাটা পেঁয়াজের সর্বশেষ খবর। সহকর্মী মফিজুর রহমান শিপন যুক্ত ছিলেন ফরিদপুর থেকে। দর্শক, এই ছিল আজকের বর্ণিতে। এখন টেলিভিশন দেখতে ওয়েবসাইট ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhon tv।